আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 28 নম্বর লেকচার। আমাদের আজকের 28 নম্বর লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, আর আমাদের টপিকটার নাম হচ্ছে স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ, এবং এটা 1947 সালে তৈরি হয়। তো আমরা চলো আমাদের মূল আলোচনা শুরু করি। তো আলোচনার শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি। এই ছবির নিচে নাম দেওয়া আছে তার হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তোমরা কি এই নামটা শুনছো সবাই? শহীদ সোহরাওয়ার্দী নাম শুনছো না? অবশ্যই। তো এর নামে আমাদের একটা সোহরাওয়ার্দী উদ্যানও আছে, একটা মেডিকেল কলেজও আছে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, অনেকটা বিখ্যাত নাম। তো ওনার ইতিহাসটা আমরা এখান থেকে পড়ব। তো দেখি কি বলতেছে। 1946 সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ভারত বিভাগে অনিবার্য পরিস্থিতির সৃষ্টি করে। অর্থাৎ 1946 সালে ভারতে একটা দাঙ্গা হয়, দুর্ভিক্ষ হয়। সেই দুর্ভিক্ষে ভারতের মধ্যে একটা অপরিস্থিতি, বা এটা বলা যায় তোমার একটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়। মনে রাখবা কথাটা। ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান সৃষ্টির পাশাপাশি বিপুল সংখ্যক মুসলিম অধ্যুষিত দুটি প্রদেশ, একটা হচ্ছে বাংলা ও পাঞ্জাব, বিভক্ত হওয়ার মুখে পড়ে। এমন ক্রান্তিলগ্নে অবিভক্ত বাংলার তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অর্থাৎ ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। জয়েন করছো, কে জয়েন করছো? সোনিয়া, থ্যাংক ইউ। সোনিয়া, তুমি কি গতকাল ক্লাস করতে পারছিলা? গতকাল? জি স্যার। ওকে, তোমার বান্ধবী মাহিনুর ক্লাসে আসে না আজকে, ওকে নিয়ে এসো। তো যেখানে বলতেছিলাম, তো আচ্ছা, তো বলি সবাইকে একটা কথা বলি। প্রতিদিন তুমিও ক্লাস করবা, তোমার ফ্রেন্ডকেও জোরালোভাবে বলবা ক্লাস করার বাধ্যতামূলক, কম্পালসারি ক্লাস করতেই হবে ইনশাল্লাহ। ক্লাস মিস দেওয়া যাবে না, একদিনও মিস দেওয়া যাবে না। আচ্ছা, তো এবার দেখি আমরা। তো বলতেছিল যে আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী ছিল তৎকালীন, তার নাম ছিল কি, এই মানুষটা শহীদ সোহরাওয়ার্দী। তো বঙ্গ বিভাগের কারণে বাঙালি জাতির দুঃসময়ের কথা ভেবে শঙ্কিত হয়ে পড়েন। আসলে এই মানুষটাই যে বঙ্গ বিভাগের কারণে, বঙ্গ মানে এই ভারতবর্ষ বিভাগ হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, এই কারণেই বাঙালি জাতির দুঃসময়ের কথা ভেবে শঙ্কিত হয়ে পড়েন। এই মানুষটা তখন আর কি মনে মনে চিন্তিত হয়ে পড়েন যে ভারতবর্ষ যদি বিভক্ত হয়ে যায় তাহলে বাঙালির কি হবে, বাংলার যে মানুষ ছিল বাঙালি আমরা, আমাদের কি হবে, আমাদের তো দুঃসময় আসবে। তো এই কথাটা তিনি ভাবতেছিল এবং তিনি মনে মনে শঙ্কিত ছিল, মানে কি চিন্তিত ছিল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সামারি। তো যখনই আমাদের এই ভারতবর্ষকে বিভক্ত হওয়ার পরিকল্পনা শুরু হয়, তখনই এই মানুষটা বাঙালিদের নিয়ে চিন্তা করতেছিল যে কি হবে বাঙালিদের, বাঙালিরা কোথায় যা থাকবে, তার অবস্থা কি হবে। অর্থাৎ বাঙালিদের যে দুঃসময় আসতেছে সেই বিষয়টা নিয়ে তিনি অনেক চিন্তিত হয়ে পড়েন। এই পর্যন্ত যে কথাগুলো বললাম, কথাগুলো বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। স্যার, এটা ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? এটা সেকেন্ড পার্টের অংশ, সেকেন্ড পার্টের প্রথম। ওয়ালাইকুম সালাম, তানজিন জয়েন করছো। আসলে আমি ফার্স্ট পেপারটা শুরু করব, এই তো একটু ওয়েট করো। 3 দিন ফার্স্ট পেপার, 3 দিন সেকেন্ড পেপার, তো আমি পড়াই, আপাতত পড়লেই হবে। এটাও তোমাদের কলেজের পরীক্ষা সিলেবাস আছে ইনশাল্লাহ। আরেকটা কথা হচ্ছে, আমার যে বিগত ক্লাসগুলো হয়ে গেছে 27টা ক্লাস এই অধ্যায়ে ইউটিউবে দেওয়া আছে, কোয়ান্টাম একাডেমিক অ্যাডমিশন প্ল্যাটফর্ম, সেই ইউটিউবে গেলে পেয়ে যাবা সিরিয়াল মতো সব ক্লাস, দেখে নিও। তো এটা হচ্ছে দ্বিতীয় পত্রের ক্লাস, প্রথম অধ্যায়। তো আমরা এখন ক্লাস করি, খেয়াল করো। প্রথম পত্র আমরা শুরু করবো ইনশাল্লাহ। এই তো 3 দিন দ্বিতীয় পত্র, 3 দিন প্রথম পত্র, এইভাবে আমরা পড়বো। তো আমরা যেখানে ছিলাম এরপর থেকেই শুরু করি। তো এরপরে বলতেছে যে তিনি বিশ্বাস করতেন, এ মানুষটা বিশ্বাস করতেন, বঙ্গ ভাগ করা হলে ভারত এবং পাকিস্তান উভয় দেশই বাঙালিরা দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ ভারতবর্ষ যদি বিভক্ত হয়ে যায়, 2 ভাগ হয়ে যায়, একটা যদি পাকিস্তান আর একটা যদি ভারত নামে 2টা অংশে ভাগ হয়ে যায়, তাহলে বাঙালিরা যেখানেই থাকবে, ভারতের বাঙালিরা হোক বা পাকিস্তানের বাঙালিরা হোক, যেখানেই থাকবে বাঙালিরা, তারা কিন্তু অনেকটা হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে, অনেকটা অসহায় হয়ে পড়বে।
কারণ কি, বাঙালিদের ওপর বাকি যেই সম্পর্কগুলো থাকে সেগুলো চাপ সৃষ্টি করবে, মানে বাঙালিদের প্রতি তেমন গুরুত্ব দেওয়া হইতো না তখনকার সময়, বাঙালিদেরকে দুর্বল ভাবা হইতো, তুচ্ছ ভাবা হইতো। তো এই জন্যই উনি চিন্তা করতেছে যদি ভাগ হইয়া যায় ভারতবর্ষ, ভারত আর পাকিস্তান যেখানেই বাঙালিরা থাকবে তারা সবাই কী হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে, বা তারা সবাই অসহায় হয়ে পড়বে। কথা কি বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা, এরপরে বঙ্গ বিভাগ পশ্চিম বাংলায় দুর্ভিক্ষকে আমন্ত্রণ জানাবে, অর্থাৎ বঙ্গ বিভাগ হলে মানে ভারতবর্ষ ভাগ হয়ে গেলে পশ্চিম বাংলায় দুর্ভিক্ষ দেখা দিবে, ইনি ভাবতেছে কথাগুলো। আর শিল্পে অনগ্রসর পূর্ব বাংলাকে বিদেশিদের গলগ্রহ হতে হবে, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে যে অর্থনীতির উন্নয়ন হয় সে উন্নয়নটা আর হবে না পূর্ব বাংলায়, সেগুলো সব বিদেশিদের হাতে চলে যাবে। অর্থাৎ বঙ্গভঙ্গ গোটা বাঙালি জাতিকে অপরের সাহায্য প্রার্থী করে রাখবে। অর্থাৎ তিনি ভাবতেছে যে যদি আমাদের ভারতবর্ষ বিভক্ত হয়েই যায় তবে বাঙালি জাতের নামে যে জাতিটা আছে বা যে জাতিটা ছিল সে জাতিটা কিন্তু একটা অসহায়ের পাত্র হবে, সে জাতিটা অন্যের উপর ডিপেন্ড করে চলতে হবে, নিজেদের স্বাধীনতা থাকবে না সেখানে। তো এই কথাগুলো ইনি ভাবতেছে যে বাঙালি জাতিকে অবশ্যই অপরের সাহায্য প্রার্থী হয়ে থাকতে হবে, মানে অপরের সাহায্য করলেই বাঙালি জাতি চলতে পারবে, আদার্স চলতে পারবে না। কারণ কি, আমরা জানি যে মানুষটা অসহায় সেই মানুষটা কিন্তু অন্যের উপর ডিপেন্ডেন্ট। যেমন আমরা জানি আমাদের পরিবারে শিশুরা, একবারে যে বাচ্চা শিশুরা, তারা কিন্তু এক প্রকার অসহায়, কারণ তারা নিজেরা কিছুই করতে পারে না, নিজেরা চলাফেরা করতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না, তাকে খাওয়া দিতে হয়, তাকে হাত ধরে সব কিছু করাইতে হয়। এবং বৃদ্ধরা কিন্তু এক প্রকার অসহায়, কারণ কি বৃদ্ধরা কিন্তু নিজের শরীরে শক্তি কম থাকায় ভালো করে হাঁটাচলা করতে পারে না, তাকে ধরে ধরে হাঁটাতে হয়, তাকে খাওয়া দিতে হয়। তো যে মানুষটা অসহায় হয় সেই মানুষটা কিন্তু অন্যের উপর ডিপেন্ডেন্ট, মানে কি অন্যের সাহায্য ছাড়া সেই মানুষটা চলতে পারে না। যদি বাঙালি জাতিটাই এরকম হইয়া যায় তাহলে কিন্তু বাঙালি জাতিটারও অন্যের উপর ডিপেন্ড করে চলতে হবে। যদি ভারতবর্ষ হয়ে যায়, ভারতবর্ষ বিভক্ত হয়ে যায়, তাহলে বাঙালি জাতিটা কি হয়ে যাবে, অন্যের উপর ডিপেন্ড করে চলবে, শিশুদের মতো, বিধুদের মতো। তো এই কথাগুলোই এই লোকটা ভাবতেছিল। তো এই যে কথাগুলো বললাম, এতটুকু কথা বুঝতে পারছো কিন্তু আমাকে জানাও, সবাই একটু কথা বলো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো বলি, এটা হচ্ছে আমার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, সেই অধ্যায়টা পড়তেছি। যে ক্লাসগুলো হয়ে গেছে, এটা তো 28 নাম্বার ক্লাস, যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দিব, ইউটিউব থেকে দেখে নিও। তো মোটামুটি এতটুকু বুঝছি আমরা। জাস্ট মনে রাখবা এখানে এই মানুষটা কি চিন্তা করতেছিল, যে দেশ বিভক্ত হয়ে যাবে, কি হবে এই নিয়ে চিন্তা করতেছিল। তো এরপরে আমরা যাই। তো বলতেছে এখানে যে এই বিবেচনা থেকে দূরদর্শী রাজনীতিকে সোহরাওয়ার্দী 1947 সালের 27 এপ্রিল দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে অখণ্ড ও স্বাধীন বাংলা প্রতিষ্ঠার উদ্যোগের ঘোষণা দেন। তো উনি চিন্তা করতেছে যদি ভারতবর্ষ ভাগ হয়েই যায় বাঙালিদের কোনো নিরাপত্তা থাকবে না, তারা অসহায় হয়ে পড়বে, অনেকটা অসহায়। তো এখন কি করণীয়, এখন যে টাকা করতে পারি, উনি চিন্তা করতেছে যে আমার করণীয় হচ্ছে বাঙালি জাতির জন্য একটা অখণ্ড স্বাধীন রাষ্ট্র তৈরি করতে হবে, যেখানে বাঙালিরাই থাকবে, অন্য কোনো গোত্র থাকবে না, অর্থাৎ বাঙালিরা নিজেদের একটা অস্তিত্ব টিকে পাবে সেই ভূখণ্ডে। তো এই জন্যই একটা সাংবাদিক সম্মেলনে এই মানুষটা আমাদের জন্য একটা স্বাধীন বাংলা প্রতিষ্ঠার উদ্যোগের ঘোষণা করেন, অর্থাৎ আমাদের নিয়ে কাজ করা শুরু করেন ওই মুহূর্তে। তো এই লাইনটা বুঝতে পারছো যা বলা হইল? কথা বইল, একটু আমাকে জানাও কথাটা বুঝতে পারছো কিনা। তোমরা কি শুনতেছো আমার কথা? একটু আমাকে জানাও, একটু ভয়েসে কথা বলো। কথা কি শুনতেছো, দেখতেছো? তো তোমাদেরকে বলতে হবে, আমি প্রতিটা লাইন পড়িয়ে তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে, এই ব্যাখ্যাগুলো দিচ্ছি, খেয়াল রাখতে হবে। তো সবাইকে বলতেছি, তো যে দেরি করে জয়েন করছো অনেকেই, এটা দুঃখের বিষয়। থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো পুষ্পিতা, অর্পিতা রানী, সিয়াম, তো জয়েন করছো আর অনেকেই। তো দেরি হয়ে গেছে একটু, তাদের হাতে ভালো হয়। লিংক পাঠাইছেন জানতে পারি নাই কো। 8টা 5-এ লিংক হয়, তো গ্রুপে দেখো না আমি কতবার লিংক দিই, লিংক দিয়ে তবে মেনশন করে দিই। আজকে ভিতে দেন নাই।
কি দিই নাই? মেসেঞ্জারে দিয়েছি তো, মেসেঞ্জার জি গ্রুপে না স্যার দেন। দিয়েছি, খেয়াল করো। তোমার মেসেঞ্জার গ্রুপ চেক করলে পেয়ে যাবে, আমি তো মেসেঞ্জার গ্রুপে দিয়ে মেনশন দিয়েছি। আমি আর এখন একটা দেখতে পাচ্ছি যে ক্লাস হচ্ছে, আমি তো কত ওখানে মিস করলাম। সমস্যা নেই, ক্লাস রেকর্ড চলতেছে। আমি তো তোমাদের গ্রুপে লিংক দিয়ে মেনশন করে দিই যে সবাই যে আসো, তোমরা দেখতে পারো। মেসেঞ্জারের গ্রুপে যাও, কোয়ান্টাম যে 26-এর গ্রুপ তোমাদের গ্রুপ আছে সেই গ্রুপে যা দেখবা, আমি তো দিছি, তোমরা চেক করলেই পেয়ে যাবে। কিন্তু হয়তো তোমরা চেক করো না। তোমরা খেয়াল রাখবা 8টা 5-এ ক্লাসটা শুরু হয়, এই সময়টার মধ্যে থাকবা ক্লাসটা করার জন্য। আচ্ছা যাক, আমাদের সময় কমতেছে, আমরা যাই, সামনে যাই। তো যে বলতেছিলাম, তো তিনি ভাবতেছিল যে কিভাবে বাঙালিদের জন্য আলাদা একটা রাষ্ট্র করা যায়, এটা নিয়ে চেষ্টা করতেছিল। এদিন তিনি বললেন, বৃহত্তর বাংলাদেশে হিন্দু মুসলমানদের এক স্বাধীন সম্মিলিত রাষ্ট্র গঠন করে আমরা বাংলাকে সর্বতোভাবে উন্নত করে তুলতে চাই। অর্থাৎ ওই সম্মেলনে তিনি বলতেছে যে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমানরা যারা থাকবে তারা সবাই স্বাধীনভাবে দেশে চলাচল করতে পারবে। এটা কি প্রথম, এটা দ্বিতীয় পত্র। প্রথম পত্র আমি পড়াবো, 3 দিন করে পড়াচ্ছি। হ্যাঁ, দ্বিতীয় পত্র পড়াচ্ছি, এটা প্রথম পত্র না, দ্বিতীয় পত্র। তো এখন হচ্ছে যে আমাদের এই সম্মেলনের মধ্যে উনি বলতেছে যে বাংলাদেশের মধ্যে যে হিন্দু মুসলমান বাঙালি আছে তারা সবাই যাতে ভালো করে থাকতে পারে সেই বিষয়ে আমি আপনাদের সাহায্য চাই। ওই সম্মেলনে বলতেছে যে বাংলাকে আমরা আরও উন্নত করে তুলতে চাই। তো এই কথাগুলো উনি উপস্থাপন করতেছে সম্মেলনের মধ্যে। বঙ্গভঙ্গের পরিবর্তে হিন্দু মুসলমানদের অবিভক্ত স্বাধীন বঙ্গই আমাদের দাবি করা উচিত। তো উনি বোঝাচ্ছে যে বঙ্গটার প্রয়োজন নাই, আমরা হিন্দু মুসলমানরা অবিভক্ত স্বাধীন বঙ্গই থাকবে, মানে হিন্দু মুসলমান পরস্পর একসাথে থাকবে, বসবাস করবে, এই দাবিটাই আমাদের হওয়া উচিত। তো এই জিনিসটা উনি বোঝাচ্ছিল সম্মেলনে সবাইকে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবিভক্ত বাংলার দাবির প্রতি সমর্থন জানান বঙ্গীয় মুসলিম লীগ সম্পাদক আবুল হাশিম, বাংলা কংগ্রেস দলের নেতা শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায়, সত্যরঞ্জন বক্সির মতো প্রগতিশীল ও অসাম্প্রদায়িক কংগ্রেস নেতা। অর্থাৎ এই যে শহীদ সোহরাওয়ার্দী যখন সম্মেলনে সবাইকে বলতেছিল যে থাক, এই ভাগ করা লাগবে না, ভারতকে ভাগ করা লাগবে না, যেমনি আছে এমনি থাকুক, জাস্ট হিন্দু মুসলমান যেরকমভাবে চলতেছে এরকমভাবে চলুক, তেলেই হবে। তো এই কথা যখন বলছিল সম্মেলনে, তো তার কথাটার উপর সাড়া দিয়েছে বা তার কথার উপর গুরুত্ব দিয়ে সবাই এই সকল মানুষ তাকে সমর্থন জানাইছে যে হ্যাঁ ঠিক আছে, আপনার কথাই রাইট, মুসলমান হিন্দু থাকবে কিন্তু ভাগ করা লাগবে না, মুসলমানদের জন্য একটা অংশ, হিন্দুদের জন্য একটা অংশ, এরকম ভাগ করা লাগবে না। তো তারা কি কয়েকজন মিলে তার কথার উপর সমর্থন জানাইছে। এই কথাটা বুঝতে পারছো এতটুকু সবাই? আচ্ছা, এরপরে সোহরাওয়ার্দী অখণ্ড বাংলার পরিকল্পনা ঘোষণার 2 দিন পর 29 এপ্রিল বঙ্গীয় মুসলিম লীগ সম্পাদক আবুল হাশিম এক সংবাদ সম্মেলনে একই দাবি উপস্থাপন করেন। অর্থাৎ সোহরাওয়ার্দী যে বলছিল যে ভাগ করা লাগবে না, এই কথা যখন বলছিল এর 2 দিন পরই মুসলিম লীগের সম্পাদক হাশিম একই কথা বলেন যে থাক, ভাগ করা লাগবে না, যা আছে তাই থাকুক। তো পরে স্বাধীন বাংলা রাষ্ট্র গঠন আন্দোলনের নেতৃবৃন্দ এবং বাংলার কংগ্রেস ও মুসলিম লীগের অনন্য অসাম্প্রদায়িক ও প্রগতিশীল নেতা মিলে 12 সদস্য বিশিষ্ট একটি যৌথ কমিটি গঠন করা হয়। আর 1947 সালের 20 মে তারা স্বাধীন অখণ্ড বাংলার ভবিষ্যৎ সংবিধান প্রণয়নের একটি রূপরেখা অঙ্কন করে। এই সংবিধানের রূপরেখা নিচে উদাহরণ দেওয়া হলো। তো এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আমার অখণ্ড বাংলা প্রতিষ্ঠার একটা ইতিহাস। অর্থাৎ আমরা বাংলাকে আর বিভক্ত করতে চাই না, এটা বাংলাই থাকবে, হিন্দু মুসলমান পরস্পর একসাথে মিলেমিশে থাকবে। তো এটা নিয়ে কাজ করা হচ্ছিল, এই মানুষটা এই কাজ করা শুরু করছিল। তো এই মানুষের পাশাপাশি আর কয়েকটা নেতা মিলে তাকে সাপোর্ট করে একটা কমিটি করছে, 12 সদস্য বিশিষ্ট কমিটি। আর সেই কমিটির মাধ্যমেই এটা বাস্তবায়ন হয়েছে। তো এখন কমিটির যেই বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো কি, সেগুলো আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে দেখব। আজকে আর আমরা সুযোগ পাচ্ছি না, সময় স্বল্পতার জন্য আমরা এখানে আজকে ক্লাস রাখতেছি। আমাদের নেক্সট ক্লাসটা হবে আজকে রাত 11:15 ইনশাল্লাহ, সেটা হবে প্রিপোজিশনের গত ক্লাসটা ছিল ফার্স্ট, সেই ক্লাসে আমি করাইছিলাম চিত্র দিয়ে কিছু। আজকে আমরা কিছু ব্যাখ্যামূলক দেখব এবং কিছু উদাহরণ দেখব। তো সবাইকে বলতেছি বাড়ি কাজটা কি থাকবে, বাড়ি কাজটা আগেরটাই থাকবে। আমি তোমাদেরকে রুটিন মতো যা যা দাগায় দিছিলাম
বা রুটিনটা করে দিয়েছিলাম, যা যা রুটিন মতো আছে সবাই রুটিন মতো আমার কাছে ছবি তুলে দিবা, আমি পড়ায় দিব। আপাতত এখানে কিছু মুখস্থ করতে হবে না, পড়তে হবে না। আপাতত এই যে এই বইয়ের এই অংশে কোনো কিছু মুখস্থ করতে হবে না, পড়তে হবে না, জাস্ট তোমার রুটিন মতো তোমার যে বইটা থাকবে সেই বইটা ছবি তুলে আমাকে দিবা, আমি তোমাকে পড়া বুঝাই দিব আর সেটা নিয়ে বাসায় পড়বা। আর আজকে রাত 11টা 15 ক্লাস করবা, ইংরেজি ক্লাস আছে। তো এই কথাটা বুঝতে পারছো যা বললাম? সবাই একটু কথা বলো। আফরিন, ইসরাত, মাওয়া, লিয়া, নূর, নাজমুল, নুরাইয়া, অর্পিতা, পুষ্পিতা, সিয়াম, সোনিয়া, তানজিন। রাত 11টা 15 থাইকো, সেই সময় আমরা ক্লাস করবো, স্পেশাল ক্লাস। তো এই পর্যন্তই আজকে আমাদের স্পেশাল ক্লাস।